আসলে আপনারা মনে করছেন এটা ফল, আমি মনে করছি এটা ফল না, এটা টাকা ঝুলছে। এক একটা ফল মানে 200 টাকার একটা নোট, এটা 200 টাকার নোট ঝুলতেছে। এই প্রত্যেকটা ফল মানে আমি মনে করতেছি 200 টাকার একটা নোট। আপনারা ফল দেখতেছেন আর আমি দেখতেছি এতে 200 কোটি টাকা। এই একটা ফলে 200 কোটি টাকা দেখতেছেন। অসময়ে তরমুজ চাষ করে আপনারা কিভাবে সফল হবেন আজকের আমি আলোচনা করব। আশা করি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। এই যে ক্ষেতটা দেখছেন, এটা 33 শতাংশ জমিতে আমার এটা করা। আমাদের এই 33 শতকে বিঘা, সেই হিসাবে আমার 1 বিঘা জমিতে আমি এই তরমুজ করেছি। তো আল্লাহ দিলে আমি আশা করতেছি যে 1 লক্ষ টাকা ওভার হবে সর্বসা করলে বেচা কিনা। এখন বেচা কেনা কেমন হচ্ছে ভাইজান? হ্যাঁ, ভালো হচ্ছে, মোটামুটি খুব সুন্দর বেচা কিনা হচ্ছে। বেচা কেনা কি আরম্ভ করেছেন? হ্যাঁ, আরম্ভ করেছি। এই যে পরপর 2 দিন বাজারে পাঠানো হয়েছে। আজকেও ভাই বাজারে নিয়ে গেছে তরমুজ। এখন কেমন মূল্যে বিক্রি হচ্ছে? এই মূল্য বলতে এই যে 50 টাকা কেজি, কেজি হিসাবে 50 টাকা করে কেজি। তাতে দেখা যাচ্ছে যে আমার কোনোটা 4 কেজি 3 কেজি হয়েছে, অধিকাংশ 3 কেজি 3.5 কেজি 4 কেজি এর ভিতরে আছে আর কি। আপনি কোন নিয়মে এই চাষটি করেছেন ভাই? এই যে আধুনিক চাষ পদ্ধতি, এটা আমি নেটে দেখে উদ্বুদ্ধ হয়ে আর কি করেছি। এই যে মালচিং সিস্টেম, এই মালচিং সিস্টেমে করার কারণে বর্ষার মৌসুমেও এটা আসলে যে মানুষ বলে যে এটা এখন তরমুজের সিজন না, কিন্তু আমি বলবো যে যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয় তাহলে এই বর্ষা বা অন্য যে কোনো সময় যে কোনো সিজনে তরমুজ করা সম্ভব। মালচিং ভাবে চাষ করলে এতে কি লাভ হয়? এতে লাভ হলো এই যে সারটা আমি একবারে দিছি, পরবর্তীতে আমার আর কোনো সার দেওয়া লাগে নাই। তারপর আরো একটা জিনিস যেটা, সেটা হলো যে এই ঘাস, মনে করেন যে আগাছা, এই আগাছার জন্য আমার কোনো জন খরচ হয় না। এই একবারেই মালচিং দিয়ে ঢেকে দিছি, দেওয়ার কারণে আমার এই জন খরচও হয় নাই। তারপর হলো পরবর্তীতে আর কোনো সার দেওয়া হয় নাই। এই সারটা এইভাবে খাবে, এই গাছ যা মারা যাওয়ার পরে এখানে সার থাকবে, সারটা নষ্ট হয় না। সামনের দিকে একটু চলেন, আমি আপনাদের একটু ঘোরায় দেখাই। এখানে তো আপনারা একটু আসেন, আমার ক্ষেতের ভিতরে একটু ঘুরে দেখেন কি অবস্থা। এই যে দেখছেন, আপনারা মনে করছেন এটা ফল, আমি মনে করছি এটা ফল না, এটা টাকা ঝুলছে। এক একটা ফল মানে 200 টাকার একটা নোট, এটা 200 টাকার নোট ঝুলতেছে। এই একটা ফলে 200 কোটি টাকা দেখতেছেন ভাই। এখানে তো কষ্ট করতে হয়েছে নাকি? হ্যাঁ, কষ্ট তো অবশ্যই করতে হবে। আল্লাহর হাবিব বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে কাজ করি খায় সেই হলো আল্লাহর বন্ধু। তো আমরা আসলে মনে করি যে মানে খানকায় বসে থাকলে অথবা জিজ্ঞাসগার করলে সে আল্লাহর বন্ধু হয়ে যায়, কিন্তু তা না। এই জমিন চাষ করার ভিতর দিয়ে নিজ হাতে উপার্জন করার মাধ্যমে সে আল্লাহর বন্ধু হতে পারে। এই দিক থেকে আমরা এই আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক পরিশ্রম করতেছে, আল্লাহ ফল দিচ্ছে। আপনার এখানে রাসায়নিক সার বেশি ব্যবহার করেছেন নাকি জৈব সার? এখানে জৈব সার পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে হয়েছে। জৈব সার সাথে সাথে রাসায়নিক সার না দিলে আসলে এইভাবে তো ফল হয় না। তবে সংমিশ্রণ করা হয়েছে, রাসায়নিক সার এবং জৈব সার একসাথে মিশ্রণ করে আর কি দেওয়া। আপনার এখানে 33 শতক জমিতে খরচ খরচা কেমন হয়েছে? 40 থেকে 50 হাজার টাকা খরচ আছে সর্বসা করলে। এককালীন সময় আপনাদের এখানে বেচাকেনা কেমন হতে পারে আনুমানিক? 1,20,000 লাখ পার হয়ে যাবে। আচ্ছা, আমাদের বর্তমানে আপনার মতন যারা আধুনিক কৃষক, যুবক কৃষক, শিক্ষিত কৃষক, তারা যদি এভাবে নতুন নতুন ফল ফলাদি চাষ করে তারা সফল হতে পারবে কিনা? অবশ্যই পারবে। তারপরে হলো চাষ পদ্ধতিটা হলো আসলে শিখতে হয়। সব জিনিসই যে আগের থেকেই মানুষ শিখে আসে তা না। বর্তমান সময়ে আমাদের ইউটিউবে বিভিন্ন কায়দায় যে দেখে প্রথমে আমাদের যে প্র্যাকটিসের জন্য অল্প করে চাষ করা, আর আস্তে আস্তে চাষটা বাড়ানো। যেমন আমরা এই যে দেখতে পাচ্ছেন, এই যেটা আমাদের করতে এত কিন্তু খরচ হতো না। আমার এই প্রাথমিক পর্যায়ে এটা খরচ হয়েছে। এরপরে এটা কেটে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এতে আবার এই লাউ গাছ দিব। এই লাউ গাছে আমি আশা করতেছি যে আল্লাহ যদি দেয়, গতবারও মানে লাখ টাকার উপরে শুধু লাউ বিক্রি হয়েছে আমার এই ক্ষেত্রের থেকে। আরও আছে হলো যে ফাঁকে ফাঁকে আমি কিছু তরমুজ গাছও দেবো। আপনি যখন লাউ চাষ করবেন তখন তো এই মাছার আর খরচ অতিরিক্ত হচ্ছে? হ্যাঁ, না, আর কোনো অতিরিক্ত খরচ নেই, এই খরচেই আমার হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে যে আমি একটা খরচ করে নিছি, এটা দেখা যাবে যে ওই পরবর্তীতে আরো 2টা আবাদের পরে করা যাবে। আচ্ছা, এখানে কোনো স্প্রে ব্যবহার করতে হয় কিনা? হ্যাঁ, স্প্রে করতে হয়, পর্যাপ্ত স্প্রে লাগে। স্প্রে না হলে এটা মানে প্রতিদিনই স্প্রে করা লাগে, 2-12 দিন স্প্রে করা লাগে। কিন্তু এখন তো স্প্রে করা লাগে না, যখন ওই ফুলটা হয়, বর্ষার সিজন তো, ওই ফুলটা যাতে ফলগুলো দাঁড়ায় এই কারণে স্প্রে করতে হয়। আপনার এখানে তরমুজের গায়ে এই যে নেট দেখতে পাচ্ছি, এই নেটগুলো কি জন্য ব্যবহার করেছেন? এই নেটটা ব্যবহার করেছে এই কারণে, এই ফল তো যে কায়দায় এখন এই ফলগুলো তো সব পড়ে যাবে, ভারী হওয়ার কারণে ফল ছিঁড়ে পড়ে যাবে। তো ফল ছিঁড়ে পড়ে যাওয়া রোধ করা থেকে আমার এটা ব্যবহার করা। আপনার মতন যারা যুবক আছে, শিক্ষিত আছে, বেকার আছে,
তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বর্তমান চাষ সম্পর্কে? আসলে আমি এই যে আমার দেশে যে বেকার আছে, শিক্ষিত বেকার, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই চাকরির পিছনে না ঘুরে তারা যদি এইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু চাষ করে, খামার করে, এভাবে আধুনিক, শুধু এই যে তরমুজ চাষ না, বর্তমান সময়ে যদি আধুনিক পদ্ধতিতে আখ চাষ করা যায়, তাহলে 1 বিঘা আখ চাষ করলে অন্তত 2 থেকে 2.5 লক্ষ টাকা সে ক্যাশ করতে পারবে। এভাবে করে গবাদি পশু যদি সে খামার করে, আমরা মনে করছি যে চাকরির পিছনে ছুটে ছুটে যে সময় নষ্ট করছে, যে সময় নষ্ট না করে যদি আমরা আধুনিক চাষ পদ্ধতি করি, তাহলে আমি মনে করি যে আমার দেশের বেকারের যে কর্মসংস্থান হবে, সাথে সাথে দেশ অনেক ডেভেলপ হবে। বিদেশে যেহেতু অনেকে শিক্ষিত, তারা কিন্তু অনেক কাজ করতে পারতেছে, নিম্নমানের কাজ, যে কাজগুলো আমার দেশের মানুষ করতে চায় না। যেমন তারা কিন্তু যে ড্রেন পরিষ্কার করতেছে, বিভিন্ন রকম ঘাস কাটতেছে, অথচ আমার বাংলাদেশে যে সে নিজের খেতে ভালো ফসল ফলাবে, এটা সে করতেছে না। তো আমাদের এই থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটু ঢেলে সাজাতে হবে। যুগ উপযোগী যে শিক্ষা ব্যবস্থা দরকার, আমাদের সেইটা করতে হবে। তা না হলে এই বেকার সমস্যার সমাধান করা সম্ভব হবে না।